এই সিনটা কেমন একটু বলি আপনাদেরকে। আপনি এইখানে বসে খাওয়া দাওয়া করছেন আর পাশেই রয়েছে জঙ্গল, এবং এই খাওয়া দাওয়া করার মাঝেই কিন্তু আপনি বন্যপ্রাণী দেখতে পাবেন। মানে এই জিনিসটা এই ট্রেন জার্নিটাকে সব থেকে ইউনিকতা প্রদান করে। এমন জিনিস কিন্তু ওয়ার্ল্ডের আর কোথাও আছে কি না আমি জানি না। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে, ইউগান্ডা রেলওয়ের নুটসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়ে লিখেছেন এক রেলপথের কথা। মোম্বাসা থেকে যে রেলপথ চলে গিয়েছে কিসুমুর দিকে। মোম্বাসা জায়গাটার নাম প্রথম শুনেছিলাম চাঁদের পাহাড় পড়ার সময়। বিভূতিভূষণ সৃষ্ট চরিত্র শঙ্কর আফ্রিকায় এসেছিল রেলের কেরানির চাকরি নিয়ে, অর্থাৎ চাঁদের পাহাড়ের সঙ্গে প্রথমেই সম্পর্কিত ট্রেন। তাই ঠিক করেছিলাম আফ্রিকার মাটিতে পা রেখে প্রথমেই ট্রেন জার্নি করব। আর এই ট্রেন জার্নির মাঝেই দেখা হয়েছিল প্রথমবার আফ্রিকার বন্য জীবজন্তুর সঙ্গে। সৌজন্যে কেনিয়ার সবথেকে বড় ন্যাশনাল পার্ক সাভো। যারা আফ্রিকা ট্যুর নাম শুনলেই মাসাই মারার কথা ভাবে, তাদের চিন্তাভাবনায় এবারে পরিবর্তনের জোয়ার আসলেও আসতে পারে। কারণ আফ্রিকা মানে ওই কেনিয়া আর তানজানিয়া নয়, আফ্রিকা অনেক অনেক বড়। আর আমার গল্পে কোনো ট্যুর প্যাকেজ নেই, যা আছে নিজের প্ল্যান আর আনকাট অভিজ্ঞতা। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই একটা কমেন্ট। আজ 30শে আগস্ট 2025, লোকাল টাইম হচ্ছে 6:50। আফ্রিকার প্রথম পর্বে আপনারা দেখেছিলেন যে ভারতবর্ষ থেকে এসে পৌঁছেছিলাম হচ্ছে কেনিয়ার যে ক্যাপিটাল নাইরোবিতে, এবং কথা ছিল যে আজকে সকালবেলা ট্রেন ধরে ট্রান্সফার হবো হচ্ছে নাইরোবি থেকে মোম্বাসা। আফ্রিকা এসে আমার প্রথম ট্রেন সফর, অবশ্যই সব দর্শক বন্ধুদের জন্য আর বিশেষ করে যারা রেল ফ্যান তাদের জন্য। নাইরোবিতে এখন টেম্পারেচার 14, সবাই মোটামুটি শীতের পোশাক পরে নিয়েছে। আমি এখনও ব্যাগ থেকে শীতের পোশাকটা বের করিনি। এখানে একটা দোকানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র একটু ঠান্ডা থেকে বাঁচার জন্য। যারা এখানে এসে মাসাই মারা ট্রান্সফার হয় বা অ্যাম্বোসালি ট্রান্সফার হয়, এই সব সাফারি গাড়িগুলো সব এখানে দাঁড়িয়ে আছে। যে এজেন্সির সাথে আপনারা আসছেন তারাই কিন্তু মানে এখানকার যে এজেন্সি তারাই পিক আপ করে নেবে এবং আপনাদেরকে সেখানে নিয়ে যাবে। আমিও আজকে সাফারি করতে পারতাম, বাট আমার প্ল্যান হচ্ছে অন্যরকম। আগে হবে ট্রেন সাফারি, তারপরে হবে হচ্ছে জঙ্গল সাফারি। নাইরোবির যে SGR টার্মিনাস, সেখানে সকাল 7টার সময়তে পৌঁছে যাবো। এখান থেকে কাছেই, এয়ারপোর্ট আর স্টেশনের মধ্যে খুব বেশি কিন্তু ডিস্টেন্স নেই। আমার ক্যাব ফেয়ার পড়লো হচ্ছে 562 কেনিয়া শিলিং। কত কী ভাড়া পড়ছে, কত কী খরচ পড়ছে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, এবং সেই সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে মোটামুটি সমস্ত খরচ লিখে দেবো। মানে আমার যা প্ল্যানিং রয়েছে তাতে আমি শুরুতেই বলে রাখি, এই খরচটা কিন্তু 3 লাখ টাকার থেকে কোনো অংশে কম নয়। কারণ আমাদের এখানে অনেকগুলো ফ্লাইট রয়েছে, ট্রেন জার্নি রয়েছে, অনেক রকম সাফারি রয়েছে। তো সব মিলিয়ে আমার যা হিসাব তাতে এই ট্রিপের খরচ 3 লাখ টাকার থেকে কোনো অংশে কম হবে না, অন্তত যেহেতু আমি সব কিছু প্রায় কভার করছি। তবে হ্যাঁ, এই খরচটাকে 2 লাখ টাকাতেও নামিয়ে আনা যায়, 2.5 লাখ টাকাতেও নামিয়ে আনা যায়। বাট আমি যেহেতু নিজে ট্রিপে এসেছি এবং আমার যেহেতু আরও একটা দেশের সাথে রয়েছে এবং ইন্টারন্যাশনাল ট্রান্সফার রয়েছে, ডোমেস্টিক ট্রান্সফার রয়েছে, তো সেই জন্য কিন্তু খরচটা অনেক বেশি, এবং আমি দেখবো অনেক বেশি, দেখাবো অনেক বেশি আপনাদেরকে। অনেকের মধ্যে একটা চিন্তাভাবনা থাকতে পারে যে শিলিগুড়ি পৌঁছালেই বা NJP পৌঁছালেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হ্যাঁ, কখনো কখনো যায়, এটা ভুল নয়। বাট যদি কেউ মনে করে থাকে যে নাইরোবি পৌঁছানো মানে আমি মাসাই মারা পৌঁছে গেলাম, সেটা কিন্তু টোটালি ভুল। কারণ এখান থেকে মাসাই মারা অনেকক্ষণের জার্নি, মানে হাফ বেলা জার্নি যাকে বলে। নাইরোবি শহরে ট্যাক্সি পরিষেবা নেওয়ার জন্য দুটো অ্যাপ ইনস্টল করে রেখেছিলাম, উবের এবং বোল্ট। আর সেই সঙ্গে রেখেছিলাম লোকাল কারেন্সি, যাতে বিভিন্ন জায়গাতে পেমেন্ট করতে সুবিধা হয়। ক্যাব আমাকে নাইরোবি স্টেশনে ড্রপ করার পর দেখলাম প্রায় একই সময়ে আরও একটা ট্রেন এসে পৌঁছেছে এই নাইরোবি স্টেশনে। আর সেখান থেকে পিলপিল করে নেমে আসছে যাত্রীরা। এত মানুষ একসঙ্গে কোথায় যাচ্ছে? এর উত্তর হয়তো মিলবে পরে, কিন্তু আফ্রিকায় এসে এই প্রথমবার আমিও মিশে গেলাম ট্রেন যাত্রীদের ভিড়ে। নাইরোবি স্টেশনে এন্ট্রি করার আগে রয়েছে বিরাট লেভেলের সিকিউরিটি চেক। যাত্রীদের পরপর দাঁড়িয়ে চেক করা হয় তাদের লাগেজ। আর কেন জানি না এই স্টেশনে ভিডিও কিংবা ফটোগ্রাফিতে নিষেধাজ্ঞা রয়েছে। নাইরোবি থেকে মোম্বাসার পথে প্রথম ট্রেন ছাড়বে ঠিক সকাল 8টার সময়। শেষ মুহূর্তে এসে আমি ছুটছি। ট্রেন ছাড়তে আর 10 মিনিট বাকি। আমি আজকে গ্যারেন্টি ট্রেন মিস করতাম, এমন একটা ঝামেলায় পড়েছি না এখানে এসে। 7:56 আর ট্রেন ছাড়তে 4 মিনিট বাকি। ছুটতে ছুটতে এসে যখন ট্রেনে উঠলাম, তখন ট্রেন ছাড়তে আর মাত্র 2 মিনিট বাকি। আর এই রুটে প্যাসেঞ্জার ট্রেনের ফ্রিকোয়েন্সি সকাল 8টা, বেলা 3টে এবং রাত 10টা, অর্থাৎ সারাদিনে মাত্র 3টে ট্রেন। আমি তো টাইমে চলে এসেছিলাম স্টেশনে আসার পর দেখলাম যে টিকিট কাউন্টারে লাইন পড়েছে। টিকিট কিন্তু আপনারা স্টেশন থেকেও কাটতে পারবেন, এবং টিকিট কাটার সাথে সাথে টিকিটের যে প্রিন্ট আউট সেটা খুব দরকারি।
এবার আমরা কি করি, আমরা তো ইন্ডিয়ান রেলের টিকিটের প্রিন্ট আউটটা নিই না এখন, আমাদের তো সফট কপিতে কাজ চলে যায়। যখন আমি স্টেশনে এন্ট্রি করতে যাচ্ছি তখন বলছে যে ইউ নিড টু প্রিন্ট টিকিট। এবার টিকিট প্রিন্ট করতে হবে, আমি চলে গেছি হচ্ছে টিকিট প্রিন্টের কাউন্টারে। ওখানে গিয়ে সমস্যাটা হচ্ছে যে এই টিকিটটা কিন্তু আমি কাটিনি, এই টিকিটটা কিন্তু এখানকার একজন কেটে দিয়েছে। এবার দরকার ছিল সেই নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে এই টিকিটটা কাটা হয়েছে। এবার আমি কাউন্টারে গিয়েছি, বলছে না হবে না, আপনার ওই নাম্বারটা লাগবে, প্রিন্ট হবে না। তারপরে আমি আবার একটা কাউন্টারে গেছি, আমি বললাম দেখুন আমার ট্রেনের টিকিট কাটবো, আমি কেটে আবার ট্রাভেল করবো, আমার আগের টিকিটের টাকা লস গেছে যাক। বলছে না এখন আর হবে না, আপনাকে অনলাইনে টিকিট করতে হবে, কারণ টাইম হয়ে গেছে, অনলাইন কাউন্টার বন্ধ হয়ে গেছে। তারপরে আরেকটা কাউন্টারে গেলাম, দিয়ে বললাম এরকম, ওরা নাম্বারটা দেখলো, দিয়ে আলটিমেট ট্রেন টিকিট বুক হলো। তো আজকে এই ট্রেন যাত্রা আমার কাছে অনিশ্চিত হয়ে গেছিলো। ট্রেনে উঠলাম 7:58, এখন 8:02 বাজে, গেট বন্ধ হলো, ট্রেনও ছেড়ে দিল। ভারতবর্ষে বসে কেনিয়া রেলওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ট্রেনের টিকিট কাটা যায় না। প্রয়োজন স্থানীয় নম্বর এবং স্থানীয় পেমেন্ট গেটওয়ে, যার নাম এম-পেসা। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে কেনিয়া রেলওয়েজের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু টিকিট কাটতে গেলে আপনাকে এম-পেসা যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থাকতে হবে। আর সেই এম-পেসা অ্যাকাউন্ট কিন্তু বা এম-পেসা যে অ্যাপ, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নয় বা অ্যাপ্লিকেবল নয়। এছাড়া কিছু থার্ড পার্টি অ্যাপ রয়েছে যেখান থেকে টিকিটগুলো কাটা যায়। সেক্ষেত্রে আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে বা ফোরেক্স কার্ড দিয়ে আপনি ইউএসডিতে পে করতে পারবেন, বাট সে খরচাটা অনেকটা বেশি। যারা লোকাল গাইড বা যারা সাফারি করায়, তো তাদেরকে বলুন যে তোমরা ভাই আমার টিকিটটা কেটে দাও, এবং ওই যে আপনার টিকিট কেটে দিয়েছে, যে সাফারি করাবে বা এজেন্ট বা ট্রাভেল এজেন্সি, তার কাছ থেকে কিন্তু তার ফোন নাম্বারটাও নিয়ে নিন, মানে কোন ফোনে বা কোন নাম্বার দিয়ে টিকিট কাটা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই ট্রেন জার্নি করতে কোনো রকম সমস্যা হবে না। গুগল চেক করে দেখেছি, সেখানে পরিষ্কার বলা আছে ট্রেনে ট্রাভেল করার জন্য প্রিন্ট টিকিট না হলেও চলবে। কিন্তু এখানে এসে দেখলাম গল্প কিছু আলাদাই। আফ্রিকার বিভিন্ন জায়গায় যে দুর্নীতি চলে এবং মানুষকে হ্যারাস করা হয়, তার সাথে আমার প্রথম আলাপে শুরু এই জায়গা থেকেই। বাকিটা ক্রমশ প্রকাশ্য। কারণ এখানে আপনি ট্যুরিস্ট, কিন্তু লোকাল লোক কিন্তু অনেক আছে যারা ট্রাভেল করছে, বিশেষ করে সকালের ট্রেনে। দুপুরের ট্রেনটা হয়তো এতটাও ভিড় হয় না বা চাপ হয় না, ওই ট্রেনটা স্টপ কম। আর যে ট্রেনে স্টপ বেশি সেই ট্রেনে কিন্তু ভিড় বেশি হয়। তো এইখানে কিন্তু প্রচুর লোকাল লোক রয়েছে। এই জন্য বারবার করে বলবো, যারা ট্রেনে ট্রাভেল করছেন তারা কিন্তু স্টেশনে এসে পৌঁছে ট্রেন ধরার জন্য কম করে 1 ঘন্টা সময় হাতে রাখুন। নাইরোবি থেকে মোম্বাসা যেতে এই ট্রেনের সময় লাগে প্রায় 6 ঘন্টা। ট্রেন অলমোস্ট টাইমেই চলে। আর ভাড়ার ক্ষেত্রে ফার্স্ট ক্লাসে 4,500 এবং ইকোনমি ক্লাসে 1,500 কেনিয়া শিলিং। এখানে মাইকে ঘোষণা হচ্ছে যে এই কামরা থেকে ওই কামরায় ছোটাছুটি করবেন না, ট্রেনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, পাশের প্যাসেঞ্জার যেন ডিস্টার্ব না হয় আপনার জন্য। এই যে লাগেজ রাখবো না এই রকম হাইটে, মানে এখানে লম্বা না হলে ব্যাকপ্যাক তোলা খুব মুশকিল। আর জানলাগুলো এরকম, আর এখানে সমস্ত সিট নাম্বার লেখা রয়েছে। সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, বেশ সুন্দর। এই সিট কিন্তু এভাবে মুভ করা যায়, চাইলে এইদিকে ঘোরাতে পারবেন, চাইলে ওইদিকে ঘোরাতে পারবেন, মানে যেরকম বন্দে ভারত আছে সেরকম। ওখানে ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে। আর এখানে না এরকম ট্রে রয়েছে, এ ধরুন খাবার দাবার খাবেন, তো এই ট্রেতে কিন্তু আপনারা খাবার এখানে রেখে দিতে পারবেন। সামনের যা স্পেস রয়েছে সাফিসিয়েন্ট, মানে পাটা রাখার জন্য ঠিক আছে। প্লাস সিটগুলোকে পুশব্যাক করাও যায়, এখানে বাটন রয়েছে পুশব্যাকের। এটা একটা আলাদা স্পেস আর কি, হাত টাত ধোয়ার জন্য বা দাঁড়ানোর জন্য। এদিকে রয়েছে ডোর, বা ট্রেন চলার পর কিন্তু ডোর অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, যেরকম বন্দে ভারতে রয়েছে। আর এই হচ্ছে ভেস্টিবিউল, এক কামরা থেকে আরেক কামরায় যাতায়াত করার জন্য। আর এখানে ডাস্টবিন। এটা কিন্তু চাইনিজ কোচ যেরকম হয় সেরকমই কিন্তু হচ্ছে এই কোচটা। গতকাল ফ্লাইটে ওঠার আগে মুম্বাই এয়ারপোর্টে মনে হয় টয়লেটে গিয়েছিলাম, তারপরে আর যাওয়াই হয়নি। এতক্ষণে মনে পড়লো যে টয়লেট নামেরও একটা জিনিস রয়েছে জীবনে। ট্রেনে যে ভেন্ডার রয়েছে সেই ভেন্ডার কিছু ফুড বিক্রি করছে। এখানে ফ্রুটস দেখতে পাচ্ছি, ফ্রুটস রয়েছে, ওদিক থেকে স্যান্ডউইচ রয়েছে, বাট স্যান্ডউইচের ওপর যা লেখা রয়েছে সেটা দেখার পর স্যান্ডউইচ খাওয়ার ইচ্ছা আমার আর নেই। ইজ ইট বিয়ার? বিয়ার? নো নো, আই ডোন্ট নিড। এখানে চা, কফি, বিয়ার, পাউরুটি, নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো আমি এখান থেকে নিলাম হচ্ছে চা, কেনিয়ার চা। এরকম টি ব্যাগ রয়েছে, চামচ রয়েছে, সুগার রয়েছে। আর চায়ের কোয়ান্টিটি যা রয়েছে, সারা জীবনের চা একসঙ্গে দিয়ে দিয়েছে। যদি নিতে চান কফি, তাহলে কিন্তু কফিও নিতে পারবেন। কফির এরকম কিট রয়েছে, মানে দুধটা সবাইকে দেবে, আর চা বা কিংবা কফি আপনার আলাদা করে তৈরি করে নিতে পারবেন। এই ট্রেন জার্নিতে একজনের সঙ্গে আলাপ হয়েছে, উনি নাইজেরিয়া থেকে। ইউ আর গোয়িং টু মোম্বাসা? Yeah, I'm going to Mombasa. ফর ট্যুর পারপাস অর Touring. ট্যুরিং? Yeah. ট্রেন জার্নির মাঝে আলাপ হলো এক নাইজেরিয়া তরুণীর সঙ্গে। আমার ভাঙা ভাঙা ইংরেজি ভাষায় কথোপকথন করে যা বুঝলাম, ওনার গন্তব্য মোম্বাসা। তারপর সেখান থেকে
অন্যান্য ট্যুরিস্ট ডেস্টিনেশন। কথায় কথায় জানতে চাইলেন আমার ইউটিউব চ্যানেলের নাম, সেই সঙ্গে আমার সাবস্ক্রাইবার সংখ্যা দেখে অবাক হলেন বই কি। This is my channel. It's Bengali language because I am from India and my state is West Bengal. And West Bengal, we talk in Bengali language. Bengali. Bengali. In Bengali called muri. Muri. Muri, yeah, So, muri. guys, I'm eating muri. So this is my Try it, first try time. it. অতিথি দেবো ভব, এই বাক্য মনে করেই ওনার হাতে তুলে দিলাম আমার সফরের চিরসঙ্গী এক প্যাকেট মুড়ি। ওনার সাথে আমার আর মুড়ির সাথে ওনার এই প্রথম আলাপ। Full, huh? Yeah, yeah. That is? Yes, yes, Ah. yes. It's plain but tasty. Tasty, yeah. When I travel, I always keep it in my bag. বাঙালি যতই আধুনিক হয়েছে ততই ভুলতে বসেছে মুড়ি আর চিড়ের স্বাদ। তবে আমি নিশ্চিত এই মুড়ির স্বাদ বহুদিন মনে রাখবেন এই প্রবাসী তরুণী। নাইরোবি থেকে মোম্বাসার পথে বেশ কয়েকটা স্টেশন রয়েছে যেগুলো বিভিন্ন ন্যাশনাল পার্কের নিয়ারেস্ট রেল স্টেশন, যার মধ্যে একটা এমালি স্টেশন, কেনিয়ার বিখ্যাত এক ন্যাশনাল পার্ক অ্যাম্বোসেলি। এমালি স্টেশন থেকে এই অ্যাম্বোসেলির দূরত্ব সড়কপথে 80 কিলোমিটার। যারা বাজেট ট্রাভেল করেন তারা অনেকেই নাইরোবি থেকে ট্রেন ধরে এই এমালি স্টেশনে নেমে অ্যাম্বোসেলিতে ট্রান্সফার হয়ে যান। নাইরোবি থেকে ট্রেন নিয়ে চলে আসে এমিলি। এমিলি থেকে ট্রান্সফার হয়ে যায় হচ্ছে অ্যাম্বোসেলি, এবং অ্যাম্বোসেলিতে কোনো একটা হোটেল নেয় এবং হোটেল বুক করলে ওখান থেকে কিন্তু সাফারির ব্যবস্থা করে দেয়। সেক্ষেত্রে কিন্তু খরচ আপনার অনেকটাই কমে যায়। ফরেনাররাও রয়েছে, এরা কিন্তু এখান থেকে নেমে সবাই ট্রান্সফার হয়ে হচ্ছে অ্যাম্বোসেলি। স্টেশনের বাইরে এরকম সব গাড়ি রয়েছে, এই গাড়ি কিন্তু আপনাকে ট্রান্সফার করবে হচ্ছে অ্যাম্বোসেলি। কোন স্টেশন কোন ন্যাশনাল পার্কের নিয়ারে জানতে পারলে আপনার ট্রিপটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। আমাদের রেলপথের পাশে যে রাস্তাটা চলেছে এইটাই হচ্ছে নাইরোবি মোম্বাসা রোড। এরকম সব অনুচ্চ টিলা আর সেই সাথে এরকম বড় বড় ঘাস আর জঙ্গল, এটাই কিন্তু হচ্ছে ইস্ট আফ্রিকা বা কেনিয়ার কিন্তু ভৌগোলিক প্রকৃতি বা ভৌগোলিক গঠন। সময় সকাল 10:20 আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো। আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশনটা হচ্ছে কিবওয়েজি। অ্যাম্বোসেলিতে যাওয়ার জন্য যেমন অনেকে নেমে যায় হচ্ছে এমিলি স্টেশনে, তেমনি এই কিবওয়েজি স্টেশনেও কিন্তু অনেকে নেমে যায়, কারণ এখানেও একটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হচ্ছে চিউলু হিলস ন্যাশনাল পার্ক। মানে আফ্রিকা যে বিগ 5 অ্যানিমেলস আছে সেটা কিন্তু এই চিউলু ন্যাশনাল পার্কও দেখা মেলে। ইস্ট আফ্রিকার এই কেনিয়াতে রয়েছে মোট 18টি ন্যাশনাল পার্ক। প্রত্যেকটি ন্যাশনাল পার্কের এক এক রকম বিশেষত্ব রয়েছে, যার মধ্যে একটি কিবওয়েজি স্টেশনের খুব কাছেই চিউলো হিল ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্ক থেকে অনেক প্রাণী সবুজ ঘাস এবং জলের সন্ধানে চলে আসে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক। সেরেঙ্গেটি কিংবা মাসাই মারার মতো এটাও এক ধরনের মাইগ্রেশন। আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে কিবওয়েজি স্টেশন, আর আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে মিত্তো আন্দেই। 10 কিলোমিটার এই কিবওয়েজি থেকে মিত্তো আন্দেই। বাট এবার কিন্তু পুরোটা ফরেস্ট, মানে ফরেস্টের মধ্যে দিয়ে কিন্তু ট্রেন চলবে। এতক্ষণ ধরে জঙ্গলে যে ডেনসিটি বা ঘনত্ব কম ছিল, এখন কিন্তু ঘনত্ব অনেক বেশি। রেলপথের দুদিকেই ছোট বড় সব পাহাড় আর শুকনো তৃণভূমি। পাশাপাশি আরও একটা মিটার গেজ লাইন জুড়ে গিয়েছে মোম্বাসার সঙ্গে উগান্ডার রেলওয়ের কিসুমু স্টেশনকে। ব্রিটিশ ইস্ট আফ্রিকায় সেই উগান্ডা রেলওয়ের কথা যা বিভূতিভূষণ লিখেছিলেন চাঁদের পাহাড়ে। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে, ইউগান্ডা রেলওয়ের নুটসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। যে রেলপথ ধরে আমরা চলেছি এই নাইরোবি থেকে মোম্বাসার পথে না, এই রেলপথের একটা ইতিহাস রয়েছে, রক্তাক্ত ইতিহাস। সালটা 1896। আফ্রিকা তখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে। ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত বন্দর শহর মোম্বাসা থেকে শুরু হলো এই মিটার গেজ লাইনের নির্মাণ সুদূর ভিক্টোরিয়া লেক, বর্তমানে কিসুমু পর্যন্ত। উদ্দেশ্য পণ্য পরিবহন এবং ব্রিটিশ সৈন্যদের যাতায়াতের দ্রুত মাধ্যম। রেলপথ নির্মাণে অধিকাংশ কুলি মজদুর ভারতবর্ষ থেকে নিয়ে আসা হয়েছিল। 1896 থেকে 1903 এই সময়ের মধ্যে রেলপথ নির্মাণ কাজে মারা যায় প্রায় 2500 শ্রমিক। কারণ ছিল ম্যালেরিয়া আর এই জঙ্গলের একজোড়া মানুষ খেকো পুরুষ সিংহ। ভারতীয় এবং আফ্রিকান শ্রমিকদের কাছে অন্যতম ত্রাস এই সাভোর ম্যান ইটার্স। সাভো নদীর ওপরে রেল সেতু নির্মাণের সময় যে সিংহের আক্রমণে মারা যায় প্রায় 135 জন শ্রমিক। তো তাদেরকে একটা সময় মানুষ যারা কুলিরা কাজ করতো তারা ভাবতে শুরু করলো যে এরা কোনো সিংহই নয়, এরা হচ্ছে কোনো দুষ্টু আত্মা যারা মানুষকে মারতে এসেছে। তো সবাই কাজ ছেড়ে পালিয়ে যায়। এই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার হেনরি প্যাটারসন 2 মানুষখেকো সিংহকে হত্যা করেন এবং সেই ঘটনা লিখে রাখেন তার শিকার অভিজ্ঞতার বিবরণে
দ্য ম্যান ইটার্স অফ সাভো। সেই 2 মানুষকাকু সিংহের খুলি আজও সংরক্ষণ করে রাখা আছে শিকাগোর ফিল্ড মিউজিয়ামে। বহু মানুষের প্রাণের বিনিময়ে কিন্তু এই রেলপথ নির্মিত হয়েছিল। যে ঘটনার উপরে নির্মিত চলচ্চিত্র দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস সিনেমাটা অবশ্যই দেখবেন, তবেই আজকের এই ট্রেন জার্নি রোমাঞ্চ অনুভব করতে পারবেন ঠিক আমারই মতো। তো এই ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস যে সিনেমাটা, সেটা এই রেলপথের উপর ভিত্তি করে তৈরি। যে সাবো নদীকে নিয়ে সিনেমাটা রয়েছে, এই হচ্ছে সেই সাবো নদী, আর এই যে সেই রেলপথ দেখুন কীভাবে চলে গিয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে। এবার আছে সাবো স্টেশন। যদিও সাবো স্টেশনে এই ট্রেনের স্টপ নেই, এর আশেপাশে রয়েছে সাবো ইস্ট এবং সাবো ওয়েস্ট ন্যাশনাল পার্ক। হাতি হাতি হাতি, একটু গন্ডগোল হয়ে গেল। আমি যদি ক্যামেরাটাকে সেট করে রাখতে পারতাম। এই জেব্রা জেব্রা, এই দেখুন জেব্রা, এই দেখুন জেব্রা। এই যাত্রাপথে আপনারা যদি ট্রেনের বাঁ দিকটায় বসেন তাহলে কিন্তু অ্যানিমালস দেখতে পাবেনই পাবেন। এখন কোনো কথা নয়, এখন ক্যামেরা এবং দৃষ্টি এই দিকেই রাখবো। এই রেলপথে মৃত্যু আন্দেই এবং ভয় 2 স্টেশনের মাঝেই দিগন্ত বিস্তৃত কেনিয়ার সবথেকে বড় ন্যাশনাল পার্ক সাভো ইস্ট। ট্রেনের জানলা দিয়ে নজরে আসছে জেব্রা, হাতি, ওয়াইল্ড বিস্ট, আফ্রিকান গাজেল, অস্ট্রিচ, আরও কত কিছু। ওই যে দূরে হাতির পাল, ওই দেখুন হাতি আছে, ওখানে জেব্রা আছে। এর জন্যই দরকার হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্যামেরা। আমাদের ক্যামেরায় এইগুলো আর অতটাও ভালো আসবে না। আফ্রিকায় এসে যে জিনিসটার সবথেকে বেশি অভাব বোধ করেছিলাম সেটা একটা বড় জুম লেন্সওয়ালা ডিজিটাল ক্যামেরা। আইফোন বা অ্যাকশন ক্যামেরা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নয় এই ধরনের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার জন্য, বিশেষ করে এই রকম মুভমেন্ট সিচুয়েশনে। এই দেখুন হাতি, কত হাতি একসাথে। রেলপথের পাশে এরকম জঙ্গল, এটা আফ্রিকাতেই সম্ভব। আফ্রিকা ঘুরতে এসে বা কেনিয়া ঘুরতে এসে আপনি ন্যাশনাল ফরেস্টে গিয়ে সাফারি করবেন, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে রেলপথে যেতে যেতে এক ধরনের সাফারি হয়ে যাচ্ছে, এখানে বন্যপ্রাণী দেখা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু অন্যরকম প্রাপ্তি। আর তার জন্য কিন্তু আজকে আমি এতটা কষ্ট করেছি যে আমি একটা দিনও নষ্ট করব না, আমি কিন্তু বেরিয়ে পড়বো এবং এই ট্রেন জার্নিটা করব। এবার যে স্টেশনটা আসবে এটা হচ্ছে ভয়, VOI ভয়। এবং ভয়তে থাকার জন্য কিন্তু অনেক হোটেল রয়েছে, লজ রয়েছে এবং ভালো রকম অ্যাকোমোডেশন রয়েছে। দেখুন জঙ্গলের পাশে কিন্তু একটা ছোট্ট শহর। এই হচ্ছে ভয়। এই ভয় হচ্ছে স্যাভো ন্যাশনাল পার্কের এন্ট্রি এবং আজকে রাত্রিবাস আমার ভয়তেই হবে। আমি মোম্বাসা থেকে আবার ব্যাক করবো, ভয়ে এসে থাকবো এবং আগামীকাল এই ভয় থেকে সাফারি করবো হচ্ছে সাবো ন্যাশনাল পার্কের। মানে আজকে ট্রেন জার্নি করতে করতে এই যে ওয়াইল্ড লাইফ আমরা দেখছি, মানে এটা তো একটা ডেমো, কাল হবে হচ্ছে আসলি পিকচার। এই ভয় জায়গাটা দেখুন পুরো পাহাড়ে ঘেরা। এখানে যেমন বড় বড় হোটেল রয়েছে না, মানে বড় বড় বিল্ডিং রয়েছে, সেই সঙ্গে কিন্তু গ্রাম্য যে পরিবেশ তারও ছোঁয়া রয়েছে। এই দিকটা গ্রাম্য পরিবেশ, ওই দিকটা শহরের পরিবেশ। ওখানে কিন্তু ভালো ভালো হোটেল রয়েছে, নেটওয়ার্ক কানেকশন রয়েছে, সব কিছু এখানে রয়েছে। নাইরোবি আর মোম্বাসার মধ্যে ভয় কিন্তু একটা বড় জায়গা। ভয়কে সার্চ করতে গিয়েই আমি কিন্তু এই স্যাভো ন্যাশনাল পার্কের খোঁজটা পাই এবং তখনই পরিকল্পনা করি যে আমি কিন্তু স্যাভো ন্যাশনাল পার্কে সাফারি ডেফিনেটলি করবো, কারণ লাল হাতি এই পার্কেই দেখা যায়। সময় বেলা 12টা, আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়েছে ভয় স্টেশনে এবং এখান থেকে ট্রেন ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে বেলা 12:08 টু মোম্বাসা। আর ওই স্টেশনের বাইরে এইগুলো হচ্ছে সাফারি ভেহিকেল। এরকমই কোনো একটা ভেহিকেলে করে আমি আগামীকাল সাফারি করতে যাব। এখানে ল্যান্ড ক্রুজার রয়েছে, ভ্যানও রয়েছে, প্লাস ভয় জায়গাটা খুব সুন্দর আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না। এই ভয় পার করার পর জঙ্গলটা দেখুন। এর আগে যে জঙ্গল আমরা পার করছিলাম সেখানে পাহাড় ছিল এবং সেখানে কিন্তু ঘাসের কালার অন্যরকম ছিল, লালচে লালচে ছিল। এইখানটা অনেকটা হলুদ আর সাদা মিলে যেরকম কালার হয় সেরকম। দূর দূর পর্যন্ত জঙ্গল একদম সব দেখা যাচ্ছে। এই যে ফরেস্ট আমরা পার করছি না, এটা হচ্ছে গুটিনি, গুটিনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই জায়গাটায় জঙ্গল আবার অন্যরকম, এখানে কিন্তু ঘাসগুলো বড় বড়, এখানে অনেক গাছও রয়েছে। এটাও সাবো ইস্ট ন্যাশনাল পার্কেরই পার্ট। এর কাছে একটা গেট রয়েছে, ওটা হচ্ছে বাছুমা গেট। মানে একটা জঙ্গলের তো অনেকগুলো এন্ট্রি থাকে, তো এটাও একটা এন্ট্রি, এটা হচ্ছে বাছুমা গেট। জেব্রা এখানে প্রচুর দেখেছি, প্রচুর প্রচুর জেব্রা। ট্রেন চলছে 108 কিলোমিটার প্রতি ঘন্টায়। ওই দেখুন হরিণ, কি বিশাল বিশাল সিংওয়ালা হরিণ দাঁড়িয়ে আছে। এই দেখুন কত হাতি, এবারে এক গাদা হাতি। এবার আমি জুম করে দেখাবই। দেখুন একটু জুম করে দিই, এই দেখুন হাতি। ওরে বাপরে, বাচ্চা হাতি আছে। ও এখানে জলাশয় আছে, হাতিগুলো জল খেতে এসছে। অপূর্ব অপূর্ব।
এই ট্রেনে একটা রেস্টুরেন্ট কারও রয়েছে যেখানে বসে খাওয়া দাওয়া করা যায়। চলুন, ওটা বলে বিস্ট্রো কার, ওটা একবার দেখে আসি। এই হচ্ছে এদের মেনু কার্ড, যেখানে সব খাবার দাবারের নাম টাম লেখা রয়েছে। তো এই মেনু কার্ড থেকে কিন্তু আপনারা এখানেও বসে খাবার অর্ডার দিতে পারবেন বা এখানেও খাওয়া দাওয়া খেতে পারবেন। অ্যালকোহলিক ড্রিঙ্ক আছে, নন অ্যালকোহলিক ড্রিঙ্ক আছে, ওয়াইনও পাওয়া যায় এখানে, রেড ওয়াইনও পাবেন, 2200 হোয়াইট ওয়াইন পাবেন, হোয়াইট রেড ওয়াইন সব কিছু পাবেন এখানে। মোটামুটি ট্রেন জার্নিতে নো আই ডোন্ট ড্রিঙ্ক। You don't drink? নো আই ডোন্ট। এখানকার যে রেস্টুরেন্ট কার রয়েছে বা ডাইনিং কার রয়েছে, এটা কিন্তু ট্রেনের একদম লাস্টের দিকে। এরকমই কিন্তু একটা ডাইনিং কার রয়েছে আমাদের ভারতীয় রেলের একটা ট্রেনে, যার নাম হচ্ছে ওই ডেকান কুইন এক্সপ্রেস। আমি যখন ভ্লগ বানিয়েছিলাম ডেকান কুইনের, সেখানে দেখিয়েছিলাম যে ভারতবর্ষের একমাত্র ট্রেন যেখানে ডাইনিং কার রয়েছে। তো আফ্রিকাতে এসে যখন আপনারা নাইরোবি থেকে মুম্বাসা যাচ্ছেন বা মুম্বাসা থেকে নাইরোবি আসছেন, তো এই ট্রেনেও কিন্তু বিস্ট্রো কার রয়েছে। এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন, বসার ভালো রকম জায়গা রয়েছে এবং এখানে খাবার অর্ডার দিয়ে এখানেই খাওয়া দাওয়া করতে পারেন। সবাই কিন্তু এখানেই খাওয়া দাওয়া করছে। আপনি এইখানে বসে খাওয়া দাওয়া করছেন আর পাশেই রয়েছে জঙ্গল, এবং এই খাওয়া দাওয়া করার মাঝেই কিন্তু আপনি বন্যপ্রাণী দেখতে পাবেন। মানে এই জিনিসটা এই ট্রেন জার্নিটাকে সব থেকে ইউনিক কথা প্রদান করে। এমন জিনিস কিন্তু ওয়ার্ল্ডের আর কোথাও আছে কি না আমি জানি না। বেলা 1টার সময় কিন্তু রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। তো আপনারা কিন্তু খাওয়া দাওয়ার যা কিছু থাকবে 1টার মধ্যে সেরে নেবেন, বা যদি আপনাদের মনে হয় যে রেস্টুরেন্টে গিয়ে খাবেন সেটা কিন্তু 1টার মধ্যেই সেরে নেবেন। তারপরে কিন্তু রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যায়। আর ট্রেনটা এত সুন্দর চলছে না, এই যে ভেস্টিবুলের মধ্যে দিয়ে এক কামরা থেকে আরেক কামরায় যাচ্ছি, কোনো জার্কিং নেই। ফাইনালি বহুদিন পরে না একটা শান্তি করে আমি ট্রেন ব্লগ বানাচ্ছি ভাই। সময় বেলা 1:26, আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা স্টেশন। এই স্টেশনের নাম হচ্ছে মারিয়াকানি, এবং মারিয়াকানির পরেই কিন্তু আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে, মানে আমাদের ট্রেন গিয়ে পৌঁছাবে তার যাত্রাপথের শেষ স্টেশন মোম্বাসা, যেখানে গিয়ে পৌঁছে এই ট্রেন তার যাত্রা শেষ করবে। এবং মারিয়াকানির ওয়েদার দারুণ। প্ল্যাটফর্মগুলো না, ট্রেনের যে কোচ তার থেকে অনেকটা দেখুন নিচু, অনেক নিচু লেভেলের প্ল্যাটফর্মগুলো। বাট এখানে এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু ইজিলি ট্রেনে ওঠা যাবে, মানে ওঠানামার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আর এটা চাইনিজ কোম্পানির ট্রেন। এই কোম্পানির ট্রেনটাকে বানিয়েছে মেড ইন চায়না 2016 সালে। 2017 থেকে 2025 8 বছর ট্রেন চলাচল করছে। প্রত্যেকটা কামরা একজন রয়েছে কোচ অ্যাটেন্ডেন্ট, উনি দরজা খোলেন এবং ট্রেন যখন ছাড়বে উনি উঠে দরজা লক করে দেন এবং ট্রেন ছেড়ে দেয়। আর 8 ঘন্টার জার্নি, তারপর গিয়ে পৌঁছাবো হচ্ছে মোম্বাসা। মোম্বাসায় নেমে একটু ঘুরু, তারপর আবারও ভিওয়াইতে ব্যাক করে আসা। আলটিমেট এই ট্রেন জার্নিটা করার জন্যই এতটা আর কি পরিশ্রম করা। কালকে রাত্রে তো ঘুম একদম হয়নি, আজ রাতে ভালো করে ঘুমোতে হবে, কারণ কালকে আর্লি মর্নিং উঠে হচ্ছে সাফারি করতে হবে। ইন্টারকাউন্টি এক্সপ্রেস যখন প্রায় মোম্বাসা পৌঁছে গিয়েছে, তখন আশেপাশের পরিবেশ পুরোপুরি পাল্টে গিয়েছে। কোথায় জঙ্গল, কোথায় বন্য জীবজন্তু। ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত এই মোম্বাসার পরিবেশ অনেকটাই আমাদের দেশের কন্যাকুমারী কিংবা কোচিনের মতো। বেলা 2:03 পৌঁছে গেলাম মোম্বাসা স্টেশনে। এবার স্টেশন থেকে এক্সিট করতে হবে। এই পর্যন্ত কিন্তু ট্রেন আসবে, এরপরে আর ট্রেন যাবে না। আর এই যে ট্রেনটা চড়ে এলাম, এটা আবার বেলা 3টের সময় ব্যাক করবে। মোম্বাসা স্টেশনেও এসকেলেটার রয়েছে, লিফট রয়েছে। শুধু লিফট আর এসকেলেটার নেই হচ্ছে আমাদের খাগড়াঘাট স্টেশনে। যাই হোক, বাইরে তো প্রচণ্ড রোদ, সকালবেলা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলাম, এখন এই গরমে মানে ধকধক করে ঘামবো, প্রচুর গরম এখানে। স্টেশনের বাইরে তো বেরিয়ে এলাম, ড্রাইভার সাহেবের সঙ্গে কথা হলো, বাট এত গাড়ি আর এত ভিড়ের মধ্যে আমি কীভাবে খুঁজবো। এখান থেকেও নেমে কিন্তু আপনারা ক্যাব পাবেন। ওই দেখুন সামনে কীরকম লেভেলের ভিড়। নাইরোবি স্টেশনে তো এত ভিড়ও ছিল না, এই মোম্বাসা স্টেশনে এত ভিড়। আমি তো ভাবিনি যে এখানে এতটাও ভিড় হবে। এই হচ্ছে রোজাসের সাথে আমার দেখা হলো হচ্ছে মোম্বাসা স্টেশনের বাইরে। এত ভিড়ের মধ্যে এই মানুষটাকে আমি কি করে খুঁজবো? এই মানুষটা তো সবার মতোই দেখতে, একে আমি কিভাবে খুঁজবো? যাকে দেখছি তো একই রকম দেখতে ভাই। কালকে এই সময় ছিলাম লালগোলা প্যাসেঞ্জারে, আজ আফ্রিকার এই ভিড় ভাড়ে। ও কি রোদ রে ভাই, আজই তো মনে হচ্ছে আমি আফ্রিকানদের মতো হয়ে যাব। মনে মনে ইচ্ছে এরকমই ছিল যে এই বিকেলে একটু মোম্বাসা ঘুরে নেব, তারপর আবারও ভয়তে ফিরে যাব। মোম্বাসা থেকে ভয় সড়ক পথে 160 কিলোমিটার, সময় লাগতে পারে 3.5 ঘন্টার কিছু বেশি। ঠিক হলো, রোজাস আমাকে মোম্বাসা ঘুরিয়ে তারপর ওর গাড়িতেই ভয়ে ড্রপ করে দেবে। এই যে মোম্বাসা স্টেশনটা, এটা কিন্তু একটু বাইরের দিকে। মোম্বাসা একটা আইল্যান্ড। এবার এখান থেকে যে আমরা শহরে যাব না, মোম্বাসা শহর, সেটা এখান থেকে মোটামুটি ধরে রাখুন ওই 8 কিলোমিটার মতো। তো সব মিলিয়ে ডিল হলো যে মোম্বাসা সাইট সিন প্লাস এই পিক আপ সব মিলিয়ে হচ্ছে
4,000 শিলিং। এই সাইড সিনটা কিন্তু অটো করেও করা যায়, যদি আপনারা চান তাহলে অটো করেও করতে পারেন। বাট আমি বলবো অটোর থেকেও গাড়ি নিতে পারেন, গাড়ি নিলে আপনাদের জার্নিটা একটু কমফোর্টেবল হবে, সঙ্গে লাগেজটাকে ধরুন থাকলো পিছনে ডিকিতে ফেলে দিলেন। মোম্বাসা যে আপনাদেরকে আইটেনারিতে রাখতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আপনি যদি কেনিয়ার দিকটা যান, কেনিয়া তানজানিয়া, সেক্ষেত্রে মোম্বাসা আপনার আসার কোনোই দরকার নেই। স্যাভো ন্যাশনাল পার্কে সাফারি করেন, সেক্ষেত্রে আপনি ভয় নেমে যান দিয়ে সাফারি করে নিন। আমার মোম্বাসা আসা ট্রেন জার্নি করার জন্য দু একটা জায়গা দেখে ফিরে যাওয়ার জন্য। এখানে কিন্তু ম্যাক্সিমাম লোক মানে যাদের সাথে আপনি কথাবার্তা বলবেন, দোকানে যাবেন, ক্যাব বুক করবেন, কি স্টেশনে কথা বলবেন, কি সাফারি বুক করবেন, মানে আমি যেভাবে কথাবার্তা বলেছি সব জায়গায় কিন্তু ইংলিশ চলে যায়। বাংলা বাংলা গ্রামার ইংরেজি মিলিয়ে চালিয়ে দিচ্ছি, কোথাও কোথাও ইংরেজির মধ্যে হিন্দিও বলে দিচ্ছি, তো ভাষা নিয়ে প্রবলেম হবে না। দেখুন ভাষা নিয়ে চায়না আর জাপান এই দুটো জায়গায় প্রবলেম হতে পারে। জাপান আমি পার করে এসেছি, চায়না আগামী দিনে যাব, বাট আফ্রিকায় এসে কিন্তু ভাষা নিয়ে সমস্যা হবে না কিছু। এখানে মোটামুটি আপনি যদি একটু আধটু ইংরেজি বলতে জানেন না, বুঝতে জানেন, কাফি। মোম্বাসা ঘুরতে ঘুরতে প্রথমেই এলাম হেলার পার্কে। এটা কোনো ন্যাশনাল পার্ক নয়, তবে কিছু অ্যানিম্যালস এখানে রয়েছে। এই যে হেলার পার্ক এলাম না, এই হেলার পার্কে কিন্তু অনেক অ্যানিম্যালস রয়েছে, জেব্রা রয়েছে, হিপোজ রয়েছে, বাফেলো রয়েছে, অনেক কিছু রয়েছে। বাট যেটা এখানে স্পেশাল রয়েছে সেটা হচ্ছে জিরাফ ফিডিং। এখানে না জিরাফের খাবার কিনতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে 100 কেনিয়ান শিলিং। মানে এই খাবারগুলো ওদের জন্য, ওদের কিন্তু বাইরের খাবার খাওয়ানো যাবে না, এই খাবারগুলো কিনে তবে কিন্তু আপনারা এখানে জিরাফকে ফিড করাতে পারবেন। অনেকগুলো জিরাফ আছে এখানে, এখানে একটা দুটো, ওই জিরাফগুলো ঘাস খাচ্ছে ওখানে, ওইদিকে জিরাফ আছে, আর এখানে হরিণও আছে। আয় আয় আয়, এখানে খাবার আছে, আয় আয়, জিরাফকে ডেকে খাবার খাচ্ছি, আয় আয় আয়। ও এমনি হাত দিয়ে দিবে না। দেখুন এমনি টাচ করতে দিচ্ছে না, শুধু খাবার খাওয়ার জন্য টাচ করে দিবে। এনে লে এই যে হেলার পার্ক রয়েছে না, এটা হচ্ছে পার্কের এন্ট্রি গেট। হ্যাঁ, ওখানে টিকিট নিতে হয়। আর জিরাফ ফিডিং যে সেন্টারটা সেটা হচ্ছে আউটসাইড, মানে বাইরের দিকে আছে। এটাই সবাই ম্যাক্সিমাম লোক দেখতে আসে যারা জানে এটা সম্পর্কে। তো তারা টিকিট ওখানে কেন কাটতে যাবে, টিকিট কাটবে না, গাড়ি এখানে পার্ক করবে, তারপর 100 টাকা দিয়ে খাবার কিনে জিরাফকে খাইয়ে তারা ফিরে যাবে। বাট এখানে গল্প হচ্ছে অন্যরকম। এরা বলতে চাইছে যে আপনি পার্কের ভেতরে ঢুকলে 2200 কেনিয়ার যে টাকা শিলিং, সে 2200 শিলিং দিতে হবে। আর যদি আপনি 2200 শিলিং না দিতে চান, তাহলে এখানে যে নিরাপত্তারক্ষী রয়েছে তাকে ওই 500 টাকা মতো আর কি উৎকোচ দিতে হবে বা ঘুষ দিতে হবে, তাহলে আর কোনো টাকা লাগবে না। এবার আপনি জিরাফকে ফিডিং করান, এখানে ছবি তুলুন, ভিডিও করুন, তারপর ফিরে যান। এখানে এসেই মোটামুটি করাপশান শুরু। তাও আবার কি আমাদের হাতে টাকা নেবে না, টাকা নেবে হচ্ছে ড্রাইভারের হাতে, ড্রাইভার গিয়ে টাকা দিয়ে আসবে, ব্যাস, এই হচ্ছে গল্প। মোম্বাসা সমুদ্র বন্দর, এখানে বেশ কয়েকটা সমুদ্র সৈকত রয়েছে, যেমন নিয়ালি বিচ, বাম্বুরি বিচ কিংবা পিয়ারেস বিচ। হেলার পার্ক দেখে আমরা চলে এলাম পিয়ারেস বিচে। লোকে আফ্রিকায় আসে জঙ্গল দেখতে, আফ্রিকায় এসে সমুদ্র দেখা যায়। বিশেষ করে যদি আপনারা সাউথ আফ্রিকার দিকে যান, যেখানে ওই জোহানেসবার্গ রয়েছে, কেপটাউন রয়েছে, ওখানেও সমুদ্র রয়েছে। আমাদের ওখানে সমুদ্রের ধারে যেমন বিভিন্ন দোকানপাট থাকে, এখানেও দোকানপাট দেখুন রয়েছে, ডাবের দোকান রয়েছে, ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে। এখন ভাটার সময় সমুদ্র অনেকটাই পেছনে, এখানে বোট সাফারি হচ্ছে। যদি সময় সুযোগ থাকে তাহলে কিন্তু আপনারা বোট সাফারিও করতে পারবেন। এই দিকটা দেখুন সমুদ্রের একরকম রং, ওই দিকটা একরকম রং। এটা কোরালস বিচ বলেই এখানে সমুদ্রের এইরকম কালার। ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, বোট রাইড হচ্ছে। আমাদের কাছে সময় কম, না হলে আমরা বোট রাইড করতে পারতাম। বাট আপনারা যারা আসছেন মোম্বাসা, এখানে এসে কিন্তু বোট রাইড অবশ্যই করতে পারেন। সন্ধ্যাবেলায় সি বিচে প্রচুর মানুষজন আসে, এই সি বিচের আশেপাশেও হোটেল রয়েছে। এখানে সব বাচ্চারা টিউব নিয়ে আর কি খেলাটেলা করছে। ওইখানে কিন্তু সমুদ্রে ভালো ঢেউ আছে। এই দিকটা যেমন কোরালস, ওখানে রয়েছে পুরো বালি, আর সবাই বিন্দাস স্নান করছে, বিন্দাস। সমুদ্র জিনিসটা এমনই না, যেখানে আসলে মানুষ মানে হারিয়ে যায়। মোম্বাসার যে ইকোনমি সেটা কিন্তু 50% ডিপেন্ডেন্ট অন ট্যুরিস্ট। তো যারা ট্যুরিস্ট এখানে আসে তাদের কিন্তু এরা মানে ভালোভাবে ওয়েলকাম করে, এবং ট্যুরিস্টদের যাতে কোনো প্রবলেম না হয় সেটা এরা খেয়াল রাখে। That's why we are very friendly and we are very welcoming. ওয়েলকাম, Yes. অ্যান্ড ওয়েলকাম, হোয়াট ডিড ইউ সে? Welcome, Karibu. কারিবো। Karibu, yes. সোহেলি yes. ভাষায় ওয়েলকামকে বলা হচ্ছে কারিবো। Karibu, yes. অ্যান্ড Goodbye, you say Kwaheri. Kwaheri. কোয়াহেরি। Yes, Kwaheri. অ্যান্ড থ্যাংক ইউ। Thank you, you say Asante sana. Asante. থ্যাংক ইউকে বলা হচ্ছে আসান্তে সানা। Asante, থ্যাংক yes. ইউ, আসান্তে, yes, আসান্তে। asante. কোনো চাপই নাই, ভাষা টাষা নিয়ে কোনো সমস্যা নেই, বিন্দাস এসে আফ্রিকায় ঘুরুন। দেখুন আফ্রিকায় মনে হচ্ছে আমি আফ্রিকায় ঘুরছি, মনে হচ্ছে না আমি মন্দারমণিতে ঘুরছি। বিন্দাস, যাহা আফ্রিকা তাহাই আরাঙ্গাটা, বিন্দাস চলে আসুন। দিস ইজ রেন্টেড। Yes, rented, yes, yes. হাউ মাচ ফর 1 আওয়ার? For 1 hour. কত টাকা নেবেন চেয়ারে বসার জন্য 1 ঘন্টায়? সো হোয়াট ডিড ইউ সে? আই ডু দ্যাট। exactly. ভুলভাল গ্রামার দিয়ে ভালো তো ইংরেজি বলে নিচ্ছি, কথাও তো বুঝে যাচ্ছে আমার। মোম্বাসা আইল্যান্ডের এটা হচ্ছে বিজনেস এরিয়া, সমস্ত দোকানপাট বা ব্যবসায়িক প্রতিষ্ঠান সমস্ত এখানে।
আর আগেও বলেছি যে এই আইল্যান্ডে কিন্তু 70% মানুষ হচ্ছে মুসলিম ধর্মের, আর 30% হচ্ছে খ্রিস্টান ধর্মের। এখানে কিন্তু প্রচুর মুসলিম স্কুল রয়েছে, ওদিক থেকে মসজিদ রয়েছে। এখানকার লোকাল মার্কেট, যেমন আমরা ধর্মতলায় যাই কেনাকাটা করি, এরকম তো অনেক জায়গায় আমাদের স্ট্রিট মার্কেট রয়েছে। তো এটা কিন্তু এখানে স্ট্রিট মার্কেট, যেখানে দেখুন দোকানের ঢালাও জিনিসপত্র, ব্যাগ ট্যাগ সব কিছু বিক্রি হচ্ছে। এইটা হচ্ছে মোম্বাসার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মার্কেট, যেটা 1962 এর আগে তৈরি হয়েছিল, বিফোর 1962। এখানেও বাটা রয়েছে, রিয়েলমিও রয়েছে। 15 সেঞ্চুরিতে এই হচ্ছে মোম্বাসার ওল্ড টাউন। এই সমস্ত পুরনো বাড়িগুলো সেগুলো কিন্তু ভাঙে ফেলা হয়নি, সেগুলোকে না আবার রিকনস্ট্রাক্টেড করা হয়েছে। এবং এখানে যে বাড়ির কালারগুলো, যেগুলো পুরনো বাড়ি সেগুলো একরকম কালার, যেগুলো নতুন বাড়ি সেগুলো একরকম কালার, যেগুলো হেরিটেজ বিল্ডিং সেগুলো একরকম কালার, এইভাবে কিন্তু সব এগুলোকে আর কি সুন্দর করে রাখা হয়েছে, মানে সেই সময়কার স্মৃতি বহন করছে। 900 খ্রিস্টাব্দে নির্মিত মোম্বাসা দক্ষিণ পূর্ব কেনিয়ার উপকূলীয় শহর। জনসংখ্যা এবং আয়তনে দেশের বৃহত্তম শহর এবং ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র। পূর্বে এই বন্দর থেকে রপ্তানি হতো হাতির দাঁত, বাজরা, তিল এবং নারকেল। মূল ভূখণ্ড থেকে মোম্বাসা আইল্যান্ড, দক্ষিণে পোর্ট রেইটেস এবং উত্তরে টিউডর ক্রিক, এই দুটি খাল দ্বারা পৃথক হয়েছে। এই যে ভারত মহাসাগর, যে ক্রিকটা, আর ওই দিকটা হচ্ছে মেনল্যান্ড, আর আমরা রয়েছে হচ্ছে আইল্যান্ডে। মোম্বাসায় রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফোর্ট জেসাস। 16 সেঞ্চুরিতে পর্তুগিজদের দ্বারা নির্মিত এই দুর্গ ভারত মহাসাগরে বাণিজ্যিক প্রভাব প্রতিষ্ঠার অন্যতম উদাহরণ। বর্তমানে ফোর্ট জেসাস মোম্বাসার একটি মিউজিয়াম। 1593 থেকে 1596 সালের মধ্যে পর্তুগিজরা এর নির্মাণ করেছিল। তখন মোম্বাসা ছিল হচ্ছে পর্তুগিজদের দখলে। ফোর্টটা এমন জায়গায় তৈরি করা হয়েছে এবং চারিদিকে কামান বসানো হয়েছে যে এই যে ক্রিকটা, এই ক্রিক দিয়ে তো সব ভেতরে ঢুকবে, জাহাজ টাহাজ ঢুকবে, পুরো এই মুখটার মধ্যেই এই ফোর্টটা তৈরি করা হয়েছিল, যাতে সব দিক থেকে পুরো এই যে আইল্যান্ডটাকে নিরাপত্তা দেওয়া যায়। এখন এখানে কামানগুলো পড়ে আছে, এখানে সব স্থানীয় ছেলেপিলে আর কি স্নান করছে। জায়গাটা খুব সুন্দর। জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি মোহনা, সমুদ্র থেকে একটা চ্যানেল ঢুকে গেছে ভেতর দিকে। এখানে রয়েছে ফোর্ট। জায়গাটা সুন্দর নিঃসন্দেহে। যে শহরে 70% মুসলিম, 30% খ্রিস্টান, সেই শহরেও কিন্তু মন্দির রয়েছে। এটা হচ্ছে এখানকার সৎসঙ্গ স্বামীনারায়ণ মন্দির। সেই বিকেলে ঘুরতে ঘুরতে চলে এলাম প্রায় 126 বছরের পুরনো মোম্বাসার শিব মন্দিরে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন। এই হচ্ছে এখানকার শিব মন্দির। এটা খুব জাগ্রত এবং এই শহরে কিন্তু সবচাইতে বড় মন্দির হচ্ছে এইটাই। মন্দিরটা কত সুন্দর। এখানে আরও অনেক কিন্তু বিগ্রহ রয়েছে। এখানে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওমকারেশ্বর সব কিছু কিন্তু রয়েছে। ভীমাশঙ্কর, বৈদ্যনাথ, এখানে রয়েছে শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সীতা, সবাই মোটামুটি রয়েছে। আর গণেশ পুজো উপলক্ষে দেখুন জায়গাটা কত সুন্দর সাজিয়ে তোলা হয়েছে, মানে আলাদা একটা উৎসবের মেজাজ। এখানে বাঙালি থাকলেও থাকতে পারে, বাট অধিকাংশ আমি দেখলাম গুজরাটি। অনেকে আবার আমারই মতো বাইরে থেকে এসছে, বললো আমরা ইউপি থেকে এসেছি। তো সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা আসার পর না একটা দেশের ভাইব পেলাম, যে মনে হলো আমি আমার দেশেই হয়তো কোনো মন্দিরে সন্ধ্যাবেলায় পুজো দেখতে এসেছি, এরকম একটা আর কি ভাইব পেলাম। যখন আপনি মোম্বাসা গুগল লিখে সার্চ করবেন তখন এই জায়গাটা ছবি দেখতে পাবেন। এই যে হাতির দাঁতের এরকম দুটো কাঠামো শহরের মধ্যে রাস্তার ওপরে, এটাকে বলা হয় পেম্বিসিলি। এই সোহালি ভাষায় পেম্বিসিলি কথার অর্থ হচ্ছে দুটি দাঁত। শহরের এই যে কেন্দ্রস্থল, এই যে দুটো দাঁতের মতো করা রয়েছে, এটা বলা হচ্ছে এম মানে হচ্ছে মোম্বাসা। এটা তৈরি করা হয়েছিল 1952 সালে। তখন রানী এলিজাবেথ একবার মোম্বাসা এসেছিলেন। তা তার আগমনের আর কি খুশিতে বা সেই উপলক্ষে এখানে এইরকম পেম্বিসিলি বা দাঁতের তৈরি এরকম গেট তৈরি করা হয়। তো এটাই কিন্তু মোম্বাসার একটা বিশেষ পরিচিতি। বিকালবেলায় যারা ট্যুরিস্ট এখানে আসে তারা দেখুন এটাকে নিয়ে ছবি তোলে। আর এই আশেপাশে যে টুকটাক দোকানপাটও রয়েছে। সন্ধ্যেবেলায় এই জায়গাটা একটু জমজমাট হয়ে যায়, এখন তুলনামূলক একটু ফাঁকা। তো শহরের মাঝখানে কিন্তু রয়েছে এই পেম্বিসিলি। সারাদিন তো ঘোরাফেরা করলে হবে না, কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো এইখানে রাস্তার ধারে দোকান রয়েছে, দেখি খাওয়া দাওয়া করা যাক। এদিকে সব মিষ্টির আইটেম রয়েছে। এটা হচ্ছে বারকা রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে আমাদের খাবার। এই হচ্ছে পোলাও, এর সঙ্গে একটা বড় চিকেন রয়েছে, আর এইদিকে রয়েছে বিরিয়ানি। এতক্ষণ ধরে ভাবছিলাম এটা বিরিয়ানি, তা নয়, এটা হচ্ছে পিলাও বা পোলাও, আর এইটা হচ্ছে বিরিয়ানি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। বিরিয়ানি পোলাওয়ে কনফিউজড। এখানে একটা আমাদের কলকাতা বিরিয়ানি ব্রাঞ্চ করা দরকার। এখানে যে চিকেনটা রয়েছে, যে গ্রেভিটা রয়েছে, পুরোটাই মিষ্টি। আচ্ছা একটু পোলাও টেস্ট করি। পোলাও তুলনায় বিরিয়ানি ঠিক আছে। ঝালের কোনো সিনই নাই, পুরো মিষ্টি।
এই বিরিয়ানির চালগুলো না এই যে 150 কিলোমিটার জার্নি করবো তখনই হজম হবে। যাই হোক, যেটা আমার পছন্দের জিনিস সেটা একটা অর্ডার করেছি, যে আমি আর আমাদের ড্রাইভার সাহেব দুজনে শেয়ার করে নিয়েছি। এটা হচ্ছে চিকেন টিক্কা। ওই বিরিয়ানির সঙ্গে যে চিকেন দিয়েছিল তার থেকে টিক্কা চিকেন বেশ ভালো। ভরপেট খাওয়া দাওয়ার পর এবার হচ্ছে পরীক্ষার হলের চোথা। বড়িয়া বাবা রে, বিরিয়ানি চিকেন 500, চিকেন পিলাও 500, চিকেন টিক্কা নিয়েছিলাম একটা 350, সোডা 70, 1420 আর 50, তার মানে হচ্ছে 1470, 1003 টাকা বিল এই খেয়ে। এখান থেকে না কিছু শপিং করলাম মোম্বাসা থেকে, যেমন হচ্ছে দুধের প্যাকেট, তো জলের বোতল, ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, সেই সাথে কেক, আরও অনেক কিছু সবজি টবজি এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। এটা একটা সুপার মার্কেট যেখানে সব কিছু পাওয়া যাবে, মানে একসাথে নিয়ে সব কিছু। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আফ্রিকার মানুষরা কী খায়, হ্যাঁ ওখানে গিয়ে খাবার দাবার পাবো কিনা। আমি আবারও বলছি, এখন অবধি পরিস্থিতি সব কিছু নর্মাল। আমি এখন অবধি সেরকম কিছু দেখিনি, কারণ এখন যদি ফরেস্টের মধ্যে যাইনি, বা শহরাঞ্চলে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। মোম্বাসার গল্প এখানেই শেষ করে আবারও রওনা দিলাম ভয়ের উদ্দেশ্যে 160 কিলোমিটার পথ। নাইরোবি মোম্বাসা হাইওয়ে এমনিতেও ভীষণ ব্যস্ত, তার উপরে জ্যাম খেয়ে নিল অতিরিক্ত 40 মিনিট সময়ে। আমাদের গাড়ি মেন রোড ছেড়ে এইরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছে, মানে এবার ধুলো আর সেই সাথে অফ রোড এক্সপিরিয়েন্স। দুদিকে রাস্তা পুরো জ্যাম, কখন গিয়ে পৌঁছাবো সেটা এখন ব্যাপার। রাত 10:35 আমরা এসে পৌঁছালাম ভয়তে, এবং ভয়তে যে লজে আমি থাকবো আজ রাতে, লজ আফ্রিকা বা আফ্রিকা লজ। আফ্রিকাতে এসেও সেম সিস্টেম, এখানে এসেও ওই জেট স্প্রে নেই, এখানে এসেও মুছতে হবে। উফ বাবা, জাপানেও মুছতে হয়, আফ্রিকাতেও মুছতে হয়, তিব্বতেও মুছতে হয়। মশারি এখানে মাস্ট, কারণ যাতে ম্যালেরিয়া না হয়। এখানকার আমার রুমটা হয় সবথেকে কমা রুম, স্ট্যান্ডার্ড ডবল বেডরুম ইনক্লুডিং ব্রেকফাস্ট। এরপরে রয়েছে ডিলাক্স রুম এবং তারপর হচ্ছে এক্সিকিউটিভ রুম। বিভিন্ন অভিজ্ঞতাকে সঙ্গে করে কেটে গেল আফ্রিকাতে আমার প্রথম দিন এবং প্রথম রাত। পরের দিন সকাল থেকে শুরু হবে সাফারি কেনিয়ার সব থেকে বড় ন্যাশনাল পার্কে। ফিরবো সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।